নমস্কার, এনবিপি ইউনানি আর্বুদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য ভালো কিছু আলোচনা, আসলে কারোর জন্য ভালো আলোচনা করছি, যে আলোচনার মধ্যে থেকে আমার ভালো হবে, আপনার ভালো হবে, আমাদের প্রত্যেকের ভালো হবে, আমরা সুস্থ থাকবো, সেরকম আলোচনা করতেও ভালো লাগে, মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো চলুন আজকে আপনাদের জন্য আরো একবার আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব হাসি মুখে। কেন বলুন তো, সমস্যা তো মানুষ মাত্র জীবনে আমাদের আসবে, কিন্তু যখন সেই সমস্যার সমাধানটা আমরা জেনে নিতে পারি, সমাধান করে উঠতে পারি, সমাধান থেকে বেরিয়ে আবার সেই ভালো জীবনটায় ফিরে যেতে পারি, তখন তার থেকে আনন্দের কিন্তু আর কিছু হয় না। সে কারণে এনবিপি ইউনানি আর্বুদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক পরিশ্রম করছেন আপনাদের জন্য, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, যে কোনো ধরনের সমস্যা, যে সমস্যার মনের মতন রেজাল্ট আপনি কোথাও পাচ্ছেন না, যে সমস্যার সমাধান পেতে গিয়ে আপনাকে অপারেশনের সম্মুখীন হতে হচ্ছে, যে সমস্যার জন্য মেডিসিনের পর মেডিসিন তো আপনি খাচ্ছেন, কিন্তু কোথায় মেডিসিন স্টপ করলেই আবার বেড়ে যাচ্ছে আপনার সমস্যা, তাহলে কি সত্যি হচ্ছে আপনার ট্রিটমেন্ট? এরকম বিভিন্ন প্রশ্ন চিহ্ন যখন আপনার মনের মধ্যে ঘোরাফেরা করে, তখন উত্তর দেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও ঠিক এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনাদের জন্য বলবো সরাসরি কথা বলতে পারেন ডাক্তারবাবুদের সঙ্গে, এবং পাশাপাশি হেল্পলাইন নাম্বার অর্থাৎ এনবিপির নিজস্ব নাম্বারে ফোন করতে পারেন। যে কোনো রকমের প্রশ্নের উত্তর সেখানে কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি চেম্বার সম্পর্কে আপনারা কিন্তু অনেক বার্তা জানতে পারবেন, অনেক বিষয় জানতে পারবেন চেম্বারকে কেন্দ্র করে। তো আজকের আলোচনা শুরু করি। আপনাদের জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আর্বুদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক, অবশ্যই মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, যে কোনো রকমের সমস্যা আপনাদের নিয়ে তো আমরা আলোচনা করবোই, পাশাপাশি চেম্বার, যেহেতু এতগুলো চেম্বার ডাক্তারবাবুদের দেখতে হয়, প্রচুর পেশেন্টদের চাপ থাকে, প্রচুর বিষয় নিয়ে আলোচনা থাকে, তবে কিছু কিছু বিষয় ভীষণ কমন থাকে, যে বিষয়গুলো নিয়ে আপনাদের নানা রকমের প্রশ্ন থাকে চেম্বারে। আবার কিছু প্রশ্ন আমাদের কাছে হেল্পলাইন নাম্বারে থাকে আপনাদের তরফ থেকে, যে এই প্রশ্নগুলো নিয়ে যদি ডাক্তারবাবুরা অনুষ্ঠানে আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। তাই আজকে ডাক্তারবাবুর উপরে আমি দায়িত্বটা ছেড়ে দিলাম, যে আপনার কাছে একটা লম্বা লিস্ট থাকে যে ডাক্তারবাবু এই বিষয়গুলো যদি আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। তো বিষয়গুলোর মধ্যে থেকে কোন বিষয়টা আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে আপনি নির্বাচন করবেন? আজকে আমরা একটু স্কিনের সম্বন্ধে বলবো, কারণ স্কিনের খুব এখন কোশ্চেন কোয়েরি আসছে আমাদের কাছে। তো স্কিনটা সম্বন্ধে, স্কিন আর হেয়ার সম্বন্ধে একটু আজকে আমরা আলোচনা করে নিচ্ছি। বেশ, তাহলে গরম কিন্তু ধীরে ধীরে আমাদের পড়ছে ডাক্তারবাবু, এবং সব থেকে বড় বিষয় যে গরম আসা মানে স্কিনের সমস্যা কিন্তু বেড়ে যাওয়া। পাশাপাশি ক্রিটিক্যাল কিছু স্কিনের প্রবলেম রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে যখন আমরা গরমে পা রাখছি তখন স্কিনের জন্য আলাদা করে কিছু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে। এই যে আপনি যেটা বললেন, এখন গরম পড়ে যাচ্ছে, এখন কিন্তু কয়েকটা খুব সাধারণ জিনিস কিন্তু সবাইকে কিন্তু কষ্ট দেয়, এরকম তার মধ্যে হচ্ছে যেটা আমি ঘামাচির কথা বলবো প্রথমেই। ঠিক আছে, কেন ঘামাচির কথা বলছি? দেখুন, গরম পড়বে প্রত্যেক বছর যেমন পড়ে, এবারও পড়বে, কোনো বছর একটু বেশি, কোনো বছর একটু কম। প্রথমে বলছি, এই যে ঘামাচিটা, এই ঘামাচির জন্য আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত কোনো একটা পাউডার ইউজ করি, ঠিক আছে, যাতে ঘামাচিগুলো আমাদের মানে ব্যতিব্যস্ত না করে দেয়। আমার মনে হয় ওটা বেশ আরাম পাচ্ছে, খুব আরাম পাই। এখন বিভিন্ন তার মধ্যে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস এমন দিয়ে দিচ্ছে যাতে ঠান্ডা লাগছে এরকম লাগছে। আবার অনেকগুলোর মধ্যে এমন কিছু থাকছে যেটা মনে বলছে যে ঘামাচিগুলোকে মেরে দিচ্ছে। ঠিক আছে, এবার এই ব্যাপারটা নিয়ে আমি বলবো, সবচেয়ে প্রথম যেটা, ঘামাচি হলে বা ঘামাচিকে অ্যাভয়েড করতে গেলে গরমকালে কোনো সময় পাউডার দেবেন না। কেন বললাম এই কথাটা? কারণ আমরা আগে যেমনি পিম্পলস এর কথা আলোচনা করেছি, যে যদি আমাদের লোমকূপগুলো বন্ধ হয়ে যায় সেখান থেকে একটা করে দানা ওঠে এবং সেটা হচ্ছে আপনার অ্যাকনি বলছি। ঠিক আছে, আমাদের এই ঘামাচির ব্যাপারটাও তাই। আপনি একটু ট্রাই করে দেখবেন, যারা ধরুন করেননি তারাই বুঝবেন। যখন আমরা কপালে, মুখে, গায়ে হাত পায়ে বেশি ঘামাচি পাউডার মাখি, তখন গরম লাগার সাথে সাথে ওই পাউডারগুলো আস্তে আস্তে কিন্তু গলে যাওয়া শুরু করে। প্রথম যদি গলেও না যায়, তবু কিন্তু আমাদের বডির যে লোমকূপগুলো, সেই লোমকূপগুলোকে ব্লক করে, এবং লোমকূপ যখন ব্লক হবে, প্রথমে হয়তো আমার ঘামাচিগুলো আসবে না, আরাম লাগবে, ঘামাচি হয়নি, চুল করছে না, কষ্ট হচ্ছে না, ভালো লাগবে। কিন্তু কিছুদিন পর দেখবেন সেই জায়গা থেকে যখনই সোয়েটিং হচ্ছে, আস্তে আস্তে দেখা যাবে সেই জায়গাগুলো ঘামাচি কিন্তু চলে আসছে। বিশেষ করে এটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, যে কপালে, গায়ে, পিঠে টিঠে সব জায়গায় মায়েরা সুন্দর করে পাউডার দিয়ে ভরিয়ে দিল, খুব ভালো লাগছে,
কিন্তু যখনই সোয়েটিংটা শুরু হয় তারপরেই দেখা যায় ওই জায়গা থেকে কিন্তু ঘামাচিও চলে আসছে। তাহলে এটার জন্য বেস্ট কি? এটার জন্য সবচেয়ে খুব ভালো হয় আমাদের রেগুলার কিন্তু সাবান মাখা। রেগুলার সাবান মাখলে কি হবে, লোমকূপগুলো পরিষ্কার থাকবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, রেগুলার সাবান মাখলে আরেকটা জিনিস হয়, যাদের ঘামের টেন্ডেন্সিটি আছে ঘামটা কিন্তু বাড়ে, ঠিক আছে, কারণ লোমকূপগুলো খোলা থাকে, ওদিক দিয়ে সোয়েটটা বেরোতে পারে। এটা খুব ভালো, কারণ ওটা টক্সিন, ওটা অপ্রয়োজনীয় জিনিস যেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এইবার আপনি ওটাকে কন্ট্রোল করতে গেলে, যাদের খুব এক্সেসিভ সোয়েটিং হয়, তাহলে আপনি ফিটকারি ইউজ করুন। অ্যালার্ম যেটা বলি, ফিটকারি, এটা আপনার সারা শরীরে যদি আপনি ওটা মাখেন, তারপরে শাওয়ার নেন, তাহলে দেখবেন স্নান করছেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার যদি ঘামাচি হয়ে থাকে সেগুলোও মরে যাবে এবং বেশি ঘামাচি কিন্তু আসতে পারবে না। এটা কিন্তু অনেক বেটার একটা ওয়ে। একটা ভালো টিপস আমাদের জন্য। একদম। অবশ্যই এরকম অনেকগুলো টিপস আপনি পাবেন, ভালো পরামর্শ আপনি পাবেন। তবে আলোচনায় আমরা থাকবো, একজন বন্ধু আছেন আমাদের সাথে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পিয়ালি বলছি। কোথা থেকে বলছেন? আমি ডানকুনি থেকে। ডানকুনি থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? আমি দেখছি উনি বলছেন যে বাচ্চাদের নিয়মিত স্নানের জন্য সাবান মাখানোর জন্য। তো আমার একটা বক্তব্য আছে যে সাবান যখন মাখানো হবে তখন কি ওই জালি দিয়েও গাটা ঘষা হবে নিয়মিত? আচ্ছা, আপনার বাচ্চার বয়সটা কত সেটা একটু বলুন। 8 বছর। হ্যাঁ, 8 বছর। 8 বছর বাচ্চা, বেশ। হ্যাঁ, আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আমরা যে জালিটা ইউজ করি ওটা কেন ইউজ করা হয়, ওটা একটা স্ক্রাব, ঠিক আছে। আমরা বাসনের মধ্যে স্ক্রাবার ইউজ করি কখন, যাতে ওখানে যে নোংরাগুলো জমে আছে, যেটা নর্মাল আপনি যদি কোনো একটা ডিটারজেন্ট দিচ্ছি বা ধরুন কোনো একটা লিকুইড সোপ দিয়ে দিচ্ছি, ওটার মধ্যে নাড়লে ওটা বেরাচ্ছে না। শরীরের ক্ষেত্রেও তাই। কোথায় স্ক্রাবিং করতে হয়, জেনারেলি বাচ্চাদের স্কিন কিন্তু খুব কোমল হয়, টেন্ডার হয়, ঠিক আছে। সেখানে অতিরিক্ত যদি স্ক্রাবিং হয় তাহলে কিন্তু স্কিনটা ড্যামেজ হওয়ার চান্সেস থাকে, কারণ বাচ্চাদের দেখবেন শরীরটাও খুব সফট হয়। রোগা বাচ্চা হোক মোটা বাচ্চা হোক, ওদের কিন্তু স্কিন খুব স্মুথ হয় এবং কিন্তু যদি হেলদি স্কিন হয় আর তার সাথে সাথে সফট হয় ওদের বডিটা। তো যদি বেশি আপনি স্ক্রাবিং করেন, ঠিক আছে, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু রাফ হয়ে যাবে, স্কিনটা কিন্তু রাফ হয়। আপনি তার থেকে কোনো মানে ওই জালি না নিয়ে এমনি স্পঞ্জ জাতীয় কিনতে পাওয়া যায় বাচ্চাদের জন্য, ঠিক আছে। ওই স্পঞ্জ জাতীয় জিনিসটা দিয়ে যদি আপনি ওর বডিতে যদি আপনি সাবানটাকে মেলান, বা ধরুন কিছু জালি পাওয়া যায় খুব সফট হয়, একটু কোয়ালিটি বেটার আর কি এমনি নর্মাল জালি থেকে, সেগুলো যদি ইউজ করতে পারেন তাহলে যাতে বাচ্চার গায়ে যাতে ওটা নিলে ঘষে না যায়, এটা মাথায় রাখতে হবে। তাছাড়া ধরুন আপনি স্পঞ্জ নিয়ে করতে পারেন। আর যে রেগুলার যদি ইউজ করেন, বাচ্চা যদি বাইরে খুব ধুলোবালিতে না যায় দেখবেন, তাহলে নর্মাল সাবান সোপ ইউজ করলেই হয়। সেটা আপনি লিকুইড সোপও ইউজ করতে পারেন, কোরকম শাওয়ার জেল যেগুলো আজকাল বেরিয়েছে, বা ধরুন সেটা বাচ্চাদের যেটা কোয়ালিটিটা ভালো হয়, বা তাছাড়া এমনি সোপও কিন্তু বার ইউজ করা যায়, ঠিক আছে। তো এইভাবে করবেন, কিন্তু স্নান ডেলি করাবেন। স্নান যত বেশি পরিষ্কার থাকবে তত কিন্তু স্কিনের মধ্যে ইনফেকশন আসবে না এবং বডি টেম্পারেচার ঠিক থাকবে। এবার আপনি কিভাবে স্নান করাবেন, বাচ্চাদের স্নান করার পার্টিকুলার একটা ফিক্সড টাইম রাখবেন। জলটা যাতে এরকম হয় যাতে ঠান্ডা না লাগে, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আগেকার দিনে কি হতো, রোদের মধ্যে বালতির মধ্যে দেওয়া, তার মধ্যে তুলসী পাতা 4-5টা ফেলে দিত। কেন দিত? যে সেটা অ্যান্টিসেপটিকের কাজ করে, ঠিক আছে। এরকম তুলসী পাতা যদি গরম জলের মধ্যে ফেলে রেখে জলটাকে হিট করা যায় সূর্যের আলোতে, তার মতো ভালো আর কিছু নেই, ঠিক আছে। সেটা যদি আজকালকার দিনে সম্ভব না হয়, তাহলে নর্মাল এমন একটা টেম্পারেচারের জল ইউজ করবেন যাতে বাচ্চাটার ঠান্ডা না লেগে যায়, মানে এক্সেসিভ ঠান্ডা না থাকে, আবার গরম জলও যাতে না হয়ে যায়, কারণ এখন কিন্তু ওয়েদারটা গরম হচ্ছে, এটা মেনটেন করবেন। আর বাচ্চার জন্য, তার জন্য বলছি, যদি ঘষতে হয় ওরকম কিছু দিয়ে ঘষবেন, না হলে রেগুলার যদি আপনি বাচ্চা যদি ধুলোবালুতে না যায়, তাহলে দেখবেন ওটা না করলেও কিন্তু পরিষ্কার হচ্ছে। মেইনলি করলে কি হবে, বাচ্চা কিন্তু অনেক বেশি হেলদি থাকবে।
একদম ঠিক কথা। তো বাচ্চাদের শুধু নয়, বড়দের প্রত্যেকের জন্য এই গরমে কিভাবে আপনি ক্লিন রাখবেন আপনার বডিকে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হলো। দ্বিতীয় একটা বিষয় ভীষণ রকম ভাবে থাকে যে আমাদের কি বডিতে অয়েল ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে বা বডি ময়েশ্চারাইজারের কি প্রয়োজনীয়তা রয়েছে, কারণ অনেকে অয়েলটা আবার পছন্দ করেন না, একটু ময়েশ্চার লাগাতে পছন্দ করেন, কারণ ওটা তো শীতকালের কাজ, ওটা কি আর গরমকালে করবো আমরা? তো সেই প্রশ্নের উত্তরটা একটু খুঁজবো। দেখুন, সবসময় আমরা যে আমাদের যে স্কিন আছে, স্কিনের এক একজনের এক এক ধরন হয়। আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনায় তাহলে ফিরবো, কারণ গুরুত্বপূর্ণ একটা দিক, মনোযোগ সহকারে শুনবেন। কিন্তু কে আছেন একটু চট করে দেখে নিই। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শঙ্কর দাস বলছি। কোথা থেকে বলছেন শঙ্কর বাবু? বলছিলাম মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। কি সমস্যা? সমস্যা আমার প্রচন্ড পরিমাণে মাথা ধরে যায় আর খুব ঠান্ডা লেগে যায়, ঠান্ডা খুব ধাঁচ আছে, এখান থেকে ঠান্ডা লেগে যায়। আচ্ছা 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 এটা আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি, অনেক কিছু করেছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু ইয়ে হয়নি। আয়ুর্বেদিক কি তার কোনো ইয়ে আছে? আচ্ছা, আপনি আগে কি আয়ুর্বেদ করেছেন? না 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 না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। আমি আপনার অনুষ্ঠানটা দেখছিলাম। আচ্ছা, বেশ আপনি বেশ, শুনুন। ধন্যবাদ। দেখুন, আগে এই উত্তরটা দিয়ে দিই। দেখুন, এই যে ঠান্ডা লেগে যাওয়াটা, এটা কিন্তু একটা অ্যালার্জিক ব্যাপার থাকে শরীরের মধ্যে। যদি আমাদের অ্যালার্জির টেন্ডেন্সিটা বেশি থাকে, যেটা টেস্ট করে আমরা কিভাবে বুঝবো, আইজিই একটা টেস্ট আছে, সেই টেস্টটা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে অ্যালার্জির মাত্রাটা সঠিক আছে না বেশি আছে। যদি বেশি থাকে তাহলে কিন্তু আমাদের ওটা আমাদের ইমিউনিটিটাকে ফল করিয়ে দেয়, মানে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটাকে কিন্তু কমিয়ে আনে, এবং তার জন্যই দেখবেন অল্পতেই আপনার ঠান্ডা লেগে যাচ্ছে। আপনি হয়তো শীতকালে একটু বেড়াতে বেরিয়েছেন, এসেই দেখবেন হাঁচি দিচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, এটা হতে পারে। অথবা একটু ধরুন বৃষ্টিতে ভিজেছেন, দেখবেন গলা বসে গেছে, কাফ হচ্ছে, কাশি হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু থেকেই যায়। তো এর জন্য কি করতে হবে, প্রথমে আপনার আমাদের কাছে এসে ডাক্তারবাবুদেরকে দেখাতে হবে। দেখানোর পর ডাক্তারবাবুরা যদি মনে করে তাহলে ডাইরেক্ট সেদিন ওষুধ স্টার্ট করবে আপনাকে, আপনার সাথে কনসাল্ট করার পর, আপনাকে দেখার পর, ঠিক আছে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেটা বলে সেটা করার পর। আর যদি মনে করে যে তার সাথে সাথে আরো কিছু টেস্ট করাতে হবে, তাহলে আপনাকে টেস্টগুলো করিয়ে নেবে। এইভাবে করে কিন্তু আমাদের এখানে করবে ট্রিটমেন্ট। এবং আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে আপনার দুটোই ঠিক হয়ে যাবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে, মানে যেটা ইমিউনিটি, ওটা বুস্ট আপ হয়ে যাবে। তার পাশাপাশি যে আপনার যদি অ্যালার্জিক টেন্ডেন্সিটা সেটা যদি বেড়ে গিয়ে থাকে, ট্রিগার হয়ে থাকে, সেটাকে কিন্তু ঠিক করা যাবে। কারণ আমাদের আয়ুর্বেদে, এনবিপিতে কিন্তু একদম গোড়া থেকে রোগটাকে সারানো হয়। আর এটা কেন হয়, যেহেতু আয়ুর্বেদ কিন্তু এই যে আমাদের যে ত্রিদোষ আছে, মানে বাত পিত্ত কফ, এটা কিন্তু একটা ব্যালেন্সে রাখে। যদি দেখা যাচ্ছে কোনো একটা শরীরের মধ্যে বাত বা পিত্ত বা কফ সেটা ট্রিগার আপ হয়ে গেছে, মানে বেড়ে গেছে অতিরিক্ত মাত্রায়, সেটার যা যা সিমটম সেটা কিন্তু মানুষের শরীরে আসবে, এবং সেই ধরনের অসুখটা হবে। যেমনি যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের মধ্যে কিন্তু কফ প্রকৃতিটা, মানে দোষটা বেড়ে যায়। যখনই কফ দোষটা বেড়ে যাবে, অটোমেটিক তার কিন্তু ঠান্ডা লাগার ব্যাপারটা আসবে। এবারে এটা যদি মডার্ন বিজ্ঞান দিয়ে আমি বলি, তাহলে কফ দোষটা কি ধরনের জিনিস, যেটা আমি বলবো অ্যালার্জিক ব্যাপারটা থাকে, যাদের মধ্যে এই অ্যালার্জিক ব্যাপারটা থাকে। অ্যান্টি হিস্টামিন ড্রাগস মানুষ ওষুধের দোকান থেকে কিনে নিয়ে খায়, ঠিক আছে, হাঁচি দিচ্ছে, একটা নিয়ে এসে কিনে নিল, খেয়ে নিল, হাঁচি বন্ধ। নাক দিয়ে জল পড়ছে, কালকে কাজে বেরোতে হবে, ওটা নিয়ে এসে খেয়ে দিল, বন্ধ হয়ে গেল। এটার কিন্তু ওরকম ড্রাগস বলা হচ্ছে অ্যান্টি হিস্টামিন ড্রাগস। ড্রাগস মানে হচ্ছে যেই মেডিসিন যেটার কিন্তু বড় সাইড এফেক্ট থাকতে পারে, মেডিসিন হিসাবে কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার ওদিকে যাওয়ার দরকারই নেই। আমি বাড়িতে, আপনাদের প্রত্যেকের বাড়িতে, আমাদের সবার বাড়িতে কিন্তু অনেক ওষুধ আছে যেগুলো আমরা ইউজ করি না, কিন্তু তার কিন্তু বিশাল বড় বেনিফিট আছে। নাক দিয়ে জল পড়ছে, বাড়িতে কোনোদিন ট্রাই করে দেখবেন, একটু কালো জিরে নেবেন, কালো জিরে, পরিষ্কার কালো জিরিটাকে আগে একটু মানে ঘষে নেবেন, মানে রাব করবেন, রাব করে একটা পাতলা ন্যাকড়া, মানে কাপড়ের মধ্যে, সাদা কাপড় বা পরিষ্কার কাপড়ের মধ্যে বা একটা পাতলা রুমালের মধ্যে ওটাকে বেঁধে নিয়ে এবার ওটা বারে বারে ঘষবেন, নাকে টানবেন। কিছুক্ষণ পর দেখবেন আপনার কিন্তু জল পড়াটা বন্ধ হয়ে যাবে। ওটা কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট আপনি একটা রিলিফ পেতেই পারেন। আপনার খুব হাঁচি উঠছে, একটু হালকা গরম জল খেয়ে নেবেন, দেখবেন যে কিন্তু আস্তে আস্তে হাঁচিটা কমছে। তার পাশাপাশি আরেকটা করবেন, যেহেতু আমাদের হাঁচিটা আসে, আপনি কি করবেন, হালকা গরম জল করবেন, গরম জল
ওষুধটাকে নাক দিয়ে টানবেন, চেষ্টা করবেন আস্তে আস্তে, বড়রা পারবে, একদম ছোটরা হয়তো পারবে না, নাক দিয়ে জলটা টেনে আবার ওটাকে ড্রেন আউট করে দেবেন, নাক থেকে বের করে দেবেন। অথবা একটা মানে একটা পট পাওয়া যায়, সেই পটটা দিয়ে কি করবেন, আপনি জলটা এক নাক দিয়ে টেনে আরেকটা নাক দিয়ে বের করে দেবেন, হালকা ঈশতুষ্ণ গরম জল। এটাতেও দেখবেন আপনার কিন্তু এই হাঁচির প্রবলেমটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এরকম অনেক কিছু আছে প্রাকৃতিক উপায় যেগুলো আয়ুর্বেদেরই একটা অংশ, সেগুলোকে কিন্তু অ্যাডাপ্ট করতে হবে। আমি কেন কেমিক্যাল ওষুধ খাবো প্রথমে? হ্যাঁ অবশ্যই ইমার্জেন্সি, ওটা না হলে মানুষের হয়তো লাইফ থ্রেট হয়ে যাবে, মানুষ মরে যেতে পারে, সেই মুহূর্তে ইমার্জেন্সি মেডিসিন হিসাবে কিন্তু ওই কেমিক্যাল ওষুধগুলো খাওয়া উচিত। এবং সেটা কিন্তু প্রপার ডাক্তারবাবুদের পরামর্শে। আপনি ওষুধের দোকানে যিনি বিক্রি করছেন তিনি একেবারেই ডক্টর বাবু না, ঠিক আছে? সে কম্পোজিশনটা জানতে পারে যদি সে প্রপার কেমিস্ট হয়, যদি কেমিস্ট হয় তাহলেই জানবে। সে যদি ওটা নিয়ে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে? ফার্মাসিস্ট যারা হবে তারা জানবে কম্পোজিশনটা, কিন্তু ডোজটা জানবে প্রপার ডক্টর, কারণ একটা ক্লিনিক্যাল ব্যাপার থাকে যেটা দেখে ডাক্তারবাবু বোঝে যে এই পেশেন্টকে কি দিতে হবে আর ওই পেশেন্টকে কি দিতে হবে। কোনোদিন আজ অব্দি শুনেছেন যে কোনো একটা ওষুধের দোকানে গেলে আপনাকে জিজ্ঞাসা করছে আপনার ওজন কত? একটা ডোজ নির্ভর করে একটা মানুষের ওজনের ওপরে, সেটা ডাক্তারবাবুরা জানে। আপনার যদি ওরকম এমার্জেন্সি ওষুধ নিতে হয় ডাক্তারবাবুদের পরামর্শ করবেন। মনে হবে যে আমার ফিসটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। যদি না দেন তাহলে যে ভুলটা হয়তো করে ফেলবেন একটা ঠিক করতে গিয়ে, যে অন্য আর একটা বড় রোগকে আপনি ডেকে আনবেন, সেটা কিন্তু পরে আপনারই ক্ষতি হবে। আর এগুলো অ্যাভয়েড করতে গেলে যে আমি ওইসব দিকে যাবই না, প্রথমেই আমি আয়ুর্বেদের হাত ধরবো। আয়ুর্বেদ হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, মানে আমরা বেঁচে থাকার একটা কিন্তু পথ। আমরা যদি আয়ুর্বেদের নিয়ম মানে দিনাচার, মানে ডেইলি কি করা উচিত, এই সব কিছু মেনে চলি না, আমরা অসুস্থই হব না। কারণ ওটাই হচ্ছে নেচারের সবচেয়ে মানে মূল মন্ত্র, যে আমি কিভাবে লাইফস্টাইল লিড করব, কি খাবো, কিভাবে আমার আহার বিহার হবে, সবকিছু কিন্তু আছে আমাদের বিজ্ঞানের মধ্যে। আমাদের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি, 5000 বছরের আগের যে নলেজ, উইজডম, তো সেইগুলো কিন্তু রয়েছে আয়ুর্বেদে। যদি এইটা করতে পারেন দেখবেন অনেক বড় বড় রোগকে আপনার জীবন থেকে কিন্তু সরিয়ে দিতে পারবেন। একদম। তাহলে যদি আপনি সুস্থ সুন্দর জীবনযাপন করতে চান তাহলে যোগাযোগ করতে হবে অভিজ্ঞ চিকিৎসকের সাথে, এবং খুব ভালো একটা প্যাথির শরণাপন্ন হতে হবে। এবং যদি আয়ুর্বেদ আপনার প্রথম পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার সাথে, আপনার পাশে সর্বদা রয়েছে, কারণ আমাদের কাছে আয়ুর্বেদ মানে শুধুমাত্র এনবিপি। চট করে একটু বলবো যিনি আছেন তিনি একটুখানি সময় দেবেন। বনগাঁয় আমাদের চেম্বার হয়, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পান শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে ডক্টর আর দেখে পাচ্ছেন, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। নিয়ম করে প্রত্যেক মাসে এখন কিন্তু দিল্লি চেম্বারে থাকবেন ডক্টর বি শর্মা। বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। আপনারা পেয়ে যাচ্ছেন ডিব্রুগড়ের চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। হেরিয়া এবং মেচেদায় কিন্তু চেম্বার রয়েছে, হেরিয়ায় ডক্টর এ হালদার, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই দুর্গাপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি নতুন দুটি চেম্বারের ওপেনিং রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। একেবারে মার্চ মাসের প্রথম দিন থেকেই কিন্তু দুটি চেম্বারের সূচনা। থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। বিস্তারিতভাবে পুরুলিয়া সম্বন্ধে এবং ঝাড়গ্রাম সম্বন্ধে জানতে হলে স্ক্রিনে দেওয়া আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। পাশাপাশি আপনাদের বলবো যে আমাদের হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, এদিকে হাজরা ল্যান্সটাউনে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান চৌমাথাতে চেম্বার রয়েছে এবং খিদিরপুরে চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার করে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের ফোন করতে হবে, একটু ফোন করুন। নতুন চেম্বার হোক বা পুরনো চেম্বার হোক, সব বিষয়ে সব ইনফরমেশন আপনাদের দিয়ে দেওয়া হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? কিছু 6 মাস আগে আমতলা চেম্বারে। আচ্ছা,
সঠিক ব্যথা নেই, এখন ভালো আছি। কি ব্যথার সমস্যা? সমস্যা নিয়ে এসেছিলেন তাই বললেন তো? এত সমস্যা নেই, আমি ভালো আছি। ভালো আছেন, বাহ, খুব ভালো কথা। আচ্ছা, এখন কিছু জানতে চাইছেন? হ্যাঁ, এখন আর কিছু জানতে চাইছেন যে কোনো সমস্যা অন্য? আমি জমাতে বলে দিতে জানিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, অনেক খুব অনেক ভালো। ধন্যবাদ। স্বাগতম। দেখুন, আমাদের একজন পুরনো পেশেন্ট, উনি আগ্রহ করে এটা জানালেন। এটা আরো 5 জন যারা আপনারা শুনছেন তাহলে বুঝতে পারছেন, যেমনি আমরা টিভিতে দেখাই যে বিভিন্ন পেশেন্টরা যে রেজাল্ট পেয়েছে তাদের মুখ থেকে আপনাদের শোনাই, এটা অনলাইনে আপনি শুনতে পারলেন, যে লাইভ প্রোগ্রামে আপনি শুনতে পারলেন যে আমাদের পেশেন্টরা কি বলছে। উনি যে হয়তো আমাদের প্রোগ্রাম এখন দেখছিলেন বলে কানেক্ট করতে পারলেন, ওনাকে মানে অশেষ ধন্যবাদ যে আপনি লাইভে ফোনটা করে আরো 5 জনকে জানাতে পারলেন আপনার রেজাল্টটা। এরকমই কিন্তু হয়, আমাদের এনবিপি তে যারা আসছে তাদের কিন্তু এরকমই রেজাল্ট হয়, এবং তারা এতটা খুশি থাকে যে নিজে থেকে আগ্রহ করে কিন্তু নিজের সমাধানটা কিন্তু জানিয়ে দেয় যে আমি এখানে গিয়ে এই সমাধানটা পেয়েছিলাম। আর আরেকটা কথা বলবো যে দেখুন, ক্লিনিক অনেক রয়েছে, অনেক জায়গায় রয়েছে, বিভিন্ন নামে রয়েছে, তাহলে কেন এনবিপি? কারণ এখানে নতুন পেশেন্ট যেমন আসছে, তার পাশাপাশি কিন্তু ইকুয়ালি অনেক রেফারেল পেশেন্ট আসছে। রেফারেল পেশেন্ট কারা? ধরুন আপনার বাড়িতে আপনি কোনো একটা কিছু কোথাও খাবার খেতে গেছিলেন, সেটা আপনার পছন্দ হয়েছে, সেই পরিবেশটা আপনার ভালো লেগেছে, খাবার দাবারটা আপনার ভালো লেগেছে, আপনি স্যাটিসফাইড হয়েছেন, তারপরেই কিন্তু আপনার কোনো পরিচিত কাউকে বা আপনার বাড়ির কাউকে বলবেন ওই জায়গাটাতে গিয়ে খেতে। সেম কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রেও হয়। মানুষ যখন ভরসা পেয়ে যায়, যখন তার যে সমস্যা নিয়ে আসে সেই সমস্যার সঠিক সমাধান পেয়ে যায়, তখনই কিন্তু সে কাউকে রেফার করে আবার সেই জায়গায় যেতে, তার সেই ব্যক্তির নতুন একটা কোনো সমস্যা নিয়ে। আমাদের এখানে কিন্তু এরকম হয়, প্রচন্ড ভাবে কিন্তু আমাদের এখানে রেফারেল পেশেন্ট আসে। আজকে যে সুস্থ হয়ে গেছে সে এখানে আমাদের মানে মাঝে মাঝেই দেখা যায় যে ধরুন হাজব্যান্ড ওয়াইফ এসছে, তাদের কোনো একটা প্রবলেম ছিল, তারপরেই দেখছি তার মেয়ের জামাই চলে এসছে। এগুলো মানে প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি বলে এইভাবে বলতে হচ্ছে যে মেয়ে জামাইটাই হঠাৎ কেন বললাম, তো মেয়ে জামাইকে নিয়ে চলে এসছে। আবার এমন দেখা যাচ্ছে যে অনেকের বাড়িতে এরকম হয়েছে যে সেই বাড়ির বৌমাকে দেখাতে নিয়ে এসেছিল কোনো একটা ব্যাপারে, তার কোনো বান্ধবী কনসিভ করছে না, মানে বেবি হচ্ছে না, সেই একই প্রবলেম নিয়ে হয়তো আগের বৌমা এসছিলেন, সে কিন্তু তাকেও রেফার করলেন যে এখানে যান। কারণ আমাদের এখানে যাদের অনেকের মানে বেবি হওয়া নিয়ে, বাচ্চা হওয়া নিয়ে প্রবলেম থাকে, সেরকম অনেকেও কিন্তু এখানে এসে উইদাউট কোনো সার্জারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আয়ুর্বেদে এমন কি ম্যাজিক আছে যে সব কিছুরই ট্রিটমেন্ট হয়, অবশ্যই ম্যাজিক আছে, কিন্তু সেটা সাইন্টিফিক, মানে আপনার ট্রিটমেন্টটা করতে হবে। এখানে ট্রিটমেন্ট করলে এনবিপিতে এরকম ব্যবস্থা আছে, শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেও কিন্তু পঞ্চকর্মার ব্যবস্থা রয়েছে, যেখানে গেলে আপনি ওষুধের পার্টটা তো আছে, তার পাশাপাশি একটা স্পেশাল একটা কিন্তু থেরাপিউটিক পার্ট আছে, যেটাকে বলা হয় পঞ্চকর্মা থেরাপি। এবং পঞ্চকর্মা থেরাপি স্পেশাল ডক্টরের আন্ডারে মানে সুপারভিশনে কিন্তু ট্রিটমেন্ট গুলো হয়, তার কথা মতো, তার গাইডলাইন্স অনুযায়ী কিন্তু সব এই ট্রিটমেন্ট গুলো হবে। আমাদের এখানে কিন্তু পঞ্চকর্মা স্পেশালিস্ট ডক্টরসও আছে, এখানে কিন্তু সব ব্যবস্থা আছে। তো তার জন্যই এখানে ট্রিটমেন্টের ধরনটা কিন্তু আলাদা। এটা এমন নয় আপনি গেলেন, একটা প্রেসক্রিপশন বড় করে দেওয়া হলো, আপনি ওষুধ নিয়ে গেলেন বাড়িতে, 5 দিন খেলেন, 5 দিন খেলেন না, তারপরে এসে আপনি ভাবলেন যে না তাহলে আর যাবই না। ওরকম হলেও কিন্তু এখান থেকে আপনাকে কল যাবে, আপনার কবে নেক্সট ডেটটা আছে, এসে দেখান ডাক্তারবাবুকে আপনি কেমন আছেন। এই ফিডব্যাক গুলো, এই ফলো আপ গুলো কিন্তু এখান থেকে হয়। তার জন্য এখানে পেশেন্টরা রেজাল্ট অনেক বেটার পায়, তাড়াতাড়ি পায় এবং সঠিক রেজাল্টটা পায়, কারণ হচ্ছে এখানে সিস্টেমটাই কিন্তু অনেক জায়গার থেকে আলাদা। একদম ঠিক কথা। আর সে কারণে মানুষ পছন্দ করছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। আপনাকে বললাম আর আপনি বিশ্বাস করে নেবেন কেন? তার জন্য কোনো প্রমাণ চাইবেন না। প্রমাণ কিন্তু সব থেকে বড় এটাই যে আগে কিন্তু শুধুমাত্র কলকাতায় চেম্বার ছিল, তারপর হাওড়া, এবং বর্তমানে পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নেই যে জেলায় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা পৌঁছে যাচ্ছেন না। এমন কোন বড় শহর নেই যেখানে এনবিপির চেম্বার কিন্তু নেই, বা এমন কোন জায়গা নেই যেখানে আপনি খুঁজলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে পাবেন না। এর প্রমাণ এটাই, কারণ মানুষ চাইছে এনবিপি কে, মানুষের ভরসা এনবিপি, এবং সে কারণে চিকিৎসকেরা পৌঁছে যাচ্ছে আপনার এলাকায়, আপনার পাড়ায়। কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
হ্যাঁ, আমি প্রশান্ত জানা বলছি। কোথা থেকে বলছেন প্রশান্ত বাবু? আমি মেছেদা থেকে। মেচেদা থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? হ্যাঁ, সমস্যা আছে, মুখে ব্রণ হয়েছিল। আচ্ছা, ব্রণ গুলো এখন হয়ে গেছে, কালো স্পট দাগের মধ্যে থেকে গেছে, দাগগুলো রয়ে গেছে। বেশ বেশ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলছি এই যে গালে দাগ, এটা কিন্তু একটা স্কিনের বড় সমস্যা। হয়তো এর জন্য কোনো মানুষ মানে খুব বড় কোনো রোগ হয়ে যাবে না, কিন্তু এই যে মানুষের যে লুকস, দেখবেন মানুষ লাখ লাখ টাকা কিন্তু খরচা করে দেয় নিজের লুকসটাকে ঠিক রাখার জন্য। কেন? কারণ মানুষ যদি নিজে কারো আরো একটা সামাজিক জায়গায় যায়, বা নিজে যখন নিজের মুখটা ঘুম থেকে উঠে আয়নায় দেখে, সেখানে যদি কোনো খুঁত থাকে, সেই খুঁতটা কিন্তু মানুষকে কষ্ট দেয়। এই জন্য ব্রণ তো হয়ে গেছে, ব্রণ হয়তো সেরে গেছে, কিন্তু এই যে কালো স্পটটা ফেলে গেছে, এটা কিন্তু ওনাকে রেগুলার ভাবাচ্ছে। সবসময় যখন উনি আয়নার দিকে তাকাচ্ছে, উনি কিন্তু ওনার ওই দাগগুলোর দিকে তাকিয়ে মনটা খারাপ করছে। তার জন্যই আজকে কিন্তু উনি কলটা করেছেন। উনি চাইছেন এটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। আর সেখানে কিন্তু এনবিপি ব্যবস্থা করেছে একটা স্পেশাল ক্লিনিক, যেখানে স্কিন এবং হেয়ার রিলেটেড এই ধরনের বিভিন্ন সমস্যা, যেগুলো মানুষের সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়, সেই রোগগুলোকে কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন দিতে পারে। আমাদের এনবিপির লা এলিগেন্স যে পার্টটা রয়েছে, সেখানে কিন্তু এর ট্রিটমেন্ট হয়, যেখানে ট্রিটমেন্ট করলে এই কালো দাগগুলো যে ব্রণ থেকে হয়ে গেছে, অথবা অনেক কালো দাগ যেগুলো আমি আবার আস্তে আস্তে আলোচনা করব, সেগুলো কিন্তু কারেকশন করিয়ে নেওয়া যায়, রেকটিফাই করানো যায়, কমিয়ে নেওয়া যায়। তার জন্য ঘাবড়াবেন না, যদিও এরকম প্রবলেম থাকে, যতটা পুরনোই হোক না কেন, আমাদেরকে সুযোগ দেবেন যাতে আপনার এই প্রবলেমটার সমাধান আমরা করতে পারি। একদম। আর তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, এবং যোগাযোগ আপনি কিভাবে করবেন? 9830235527 বা 37, এই দুটি নাম্বার একেবারে আপনাদের নাম্বার। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন এই দুটি নাম্বারে। এনবিপির নিজস্ব নাম্বারগুলো মোবাইলে সেভ রাখুন, ফোন করুন, কথা বলুন। স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি। দেখুন, আমরা আলোচনা শুরু করলে আপনাদের তরফ থেকেও প্রচুর প্রশ্ন চলে আসে, কিন্তু যে প্রসঙ্গে আমরা ছিলাম যে গরমকালেও কি বডি অয়েল বা বডি ময়েশ্চারের প্রয়োজনীয়তা আমাদের রয়েছে, অবশ্যই সেটা শুনবো আমরা। হ্যাঁ, দেখুন, আমি একটা কথা বলি, আমরা শীতকালে জল কম খাই, তখন আমাদের স্কিন ড্রাই হয়ে যায়। আবার গরমকালে সোয়েটিংও হয়, সেখানেও কিন্তু আমাদের স্কিন ড্রাই হতে পারে, কারণ শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। যে আমরা একটা কথা বলি যে বডি যাতে ডিহাইড্রেটেড না হয়, ঠিক আছে? এবার ময়েশ্চারাইজারের কাজ কি? ময়েশ্চারাইজারের কাজ হচ্ছে আমাদের শরীর থেকে যে জলটা, সেটা যাতে ইভাপোরেট না করে যায়, বাষ্পে কনভার্ট না হয়ে যেতে পারে। এটা কখন আপনি ভালো বুঝবেন? দেখুন, গরমকালে আপনি কতক্ষণ থাকছেন এসির নিচে? সারা রাত থাকছেন। যদি আপনার অফিসেও এসি না থাকে, তাহলে আপনি বাড়িতে এসিটা সারা রাত অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8 ঘন্টা আপনি এসির নিচে ঘুমোচ্ছেন। এখানে কি হচ্ছে? আপনার জলটা কিন্তু পুরো চুষে নিচ্ছে। দেখবেন আপনি এসিতে কি হয়, আপনি একটু খেয়াল করেছেন? আপনার যখন মানে বাইরের পার্টটা থাকে না এসির, ঠিক আছে, বাইরের পার্টে দেখবেন একটা পাইপ লাগিয়ে দেওয়া থাকে, ড্রেন পাইপ বলে ওটাকে। কেন? যে ঘরের যে ময়েশ্চারটা, আর্দ্রতাটাকে ওই এসি মেশিন টেনে নেয়, টেনে নিয়ে ওই জলটাকে বাইরে দিয়ে ড্রেন আউট করে দেয়। তার মানে আমাদের ভেতরে যে জলই থাকুক, আপনি যদি একটা পাত্রেও জল রাখেন, সেখান থেকেও কিন্তু ও ইভাপোরেট করিয়ে দেবে, ঠিক আছে? আমাদের শরীরের থেকেও কিন্তু ওইভাবে জল বেরিয়ে যায়। তাহলে আমরা যদি শীতকালের মতো গরমকালেও যদি ময়েশ্চারাইজিং না করি, তাহলে কিন্তু আমাদের স্কিন আরো ড্রাই হয়ে যাবে। আর যত বেশি ড্রাই হবে তত বেশি রাফ হবে, যত বেশি রাফ হবে তত বেশি এজিং লাগবে, বয়স্কের চাপ পড়ে যাবে। এগুলোর জন্যই আমাদের শীতে যেমন আমাদের ময়েশ্চারাইজিং করা দরকার, আমাদের গরমকালেও কিন্তু ময়েশ্চারাইজিং করা দরকার। অবশ্যই সবার স্কিন টাইপ অনুযায়ী, যার ড্রাই স্কিন তার একরকম হবে, যার নর্মাল স্কিন তার আরেক রকম ময়েশ্চারাইজার হবে, এবং যার অয়েলি স্কিন তার আরেক রকম ময়েশ্চারাইজার হবে। এবং আলাদা আলাদা ক্যাটাগরির কিন্তু প্রোডাক্টগুলো সবগুলোই আপনি আমাদের এনবিপির লা এলিগেন্সের প্রোডাক্ট থেকে পেয়ে যাবেন। অবশ্যই। তো আমাদের যে বন্ধু প্রশ্ন করেছিলেন, সে কিন্তু অবশ্যই আনসার কিন্তু পেয়ে গিয়েছেন। পাশাপাশি যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাদের মনেও একটা সময় প্রচুর প্রশ্ন ছিল, এই সমস্যার সমাধান হবে তো? আমার এই সমস্যা অন্যান্য চিকিৎসকের কাছে গিয়ে ভালো তো হলাম না, এখানে ভালো হবো তো? তারা এখন কি বলছে, তারা কতটা উচ্ছ্বসিত, তারা কতটা ভালো আছেন, সবকিছু তাদের মুখ থেকেই শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠান।
ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল। শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছুর কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি। ঠিক। আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, এলাহাবাদ ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? এলাহাবাদ ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে বন্ধ দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টার রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন।
হয়েছিল। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, অনেক? কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারির 16 তারিখ। হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি, আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল, আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। হ্যাঁ, আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার এটা বিশ্বাস। আচ্ছা, হ্যাঁ, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ। মানুষের ভালো থাকার অ্যাড্রেস মানেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। প্রচন্ড কনফিডেন্সের সাথে এই কথাটা এখন আমরা বলি। কেন বলুন তো? কারণ দীর্ঘদিন ধরে এত মানুষের ভালো থাকার খবরটা যখন চোখের সামনে ঘোরাফেরা করে, তখন এই কনফিডেন্সটা আপনা আপনি আমাদের কিন্তু তৈরি হয়ে যায়। সে কারণে আমরা কিন্তু বারবার জোরের সাথে বলি যে আয়ুর্বেদ মানে শুধুমাত্র আমাদের কাছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আয়ুর্বেদের অনুষ্ঠান দেখে, আয়ুর্বেদকে ভালোবেসে আপনি যদি এমন কোন সংস্থায় যান যেখানে মনের মতন রেজাল্ট পেলেন না, তো প্লিজ তার দায়ভাগ আমাদের দেবেন না, কারণ আমরা শুধুমাত্র এনবিপি কে চিনি, এনবিপি কে বুঝি। আজকে স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। গরমে আমরা পা রাখছি, আমাদের প্রত্যেকেরই মোটামুটি খুব অপছন্দের ঋতু এই গরম, কিন্তু এই ঋতুটাকে নিয়ে আমাদের কিন্তু বছরে সব থেকে বেশি সময় কাটাতে হয়, অর্থাৎ একে নিয়ে আমাদের সংসার করতে হয়। আর যাকে নিয়ে সংসার তাকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। তাই গরমে কি কি আপনার সচেতনতা বাড়ানো উচিত, কোন কোন দিকে নজর রাখা উচিত, কোন কোন কাজগুলো করা উচিত আর কোন কোন কাজগুলো একদমই করা উচিত না, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। গরমের একটা বড় সমস্যা থাকে, সেটা হচ্ছে প্রচুর ঘাম হওয়া। আর যাদের ঘামে দুর্গন্ধ হওয়ার একটা প্রবণতা আছে, তারা নিজেরা অস্বস্তিতে ভোগেন এবং সেই মানুষটির পাশে যারা থাকে তাদেরও ভীষণ অস্বস্তি হয়। তো ঘামের দুর্গন্ধর হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো বা কেন হয় ঘামে এই দুর্গন্ধ, সব বিষয়টা ডাক্তারবাবুর থেকেই শুনবো। দেখুন, এই যে ঘামের দুর্গন্ধটা, প্রথম কথা হচ্ছে এটার মানে প্রত্যেক ব্যক্তির কিন্তু একটা হাইজিন মেনটেন করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতাটা হচ্ছে প্রথম ব্যাপার, ঠিক আছে? এবং সেটা এক্সটার্নালি ইন্টারনালি সব সময়। এবার এক্সটার্নালি কি, আমরা দেখুন সাবান মাখবো, শ্যাম্পু মাখবো, এগুলো আমাদের কিন্তু সব সময় ঠিক রাখতে হয়। এবং ভেতর থেকে কিভাবে নিজের মানে ক্লিনিংটা করতে হয় নিজেদেরকে, সেটা হচ্ছে আমি একটু বলছি। প্রথম কথা হচ্ছে জলের পরিমাণ বাড়াতে হয়, কারণ জলের পরিমাণ যদি আপনি না বাড়ান তাহলে দেখবেন আপনার কিন্তু বিভিন্ন ধরনের হজমের ব্যাঘাত ঘটবে। এটা একটা খেয়াল রাখবেন। দ্বিতীয় কথাটা, সঠিক টাইমে জলটা খেতে হবে। মানে খাবারের মাঝখানে চুমুক দিয়ে দিয়ে জল খাওয়া, এটা একদম খারাপ হ্যাবিট, তাহলে হজমেও কিন্তু প্রবলেম হচ্ছে। আপনার কিন্তু মল ত্যাগ করাটা, পটি কিন্তু রেগুলার একদম পরিষ্কার হতে হবে। অনেকের আছে বলবে আমি রেগুলার পটি করি, কিন্তু পরিষ্কার হচ্ছে না, পরিমাণে কম। যতটা হওয়া দরকার, দেখবেন আপনার যদি পটি ক্লিয়ার হয় আপনি কিন্তু হালকা ফিল করবেন। এটা দিয়ে বুঝবেন যে আপনার রেগুলার পটি হলেও সেটা ক্লিয়ার হচ্ছে না কি ক্লিয়ার হচ্ছে না। এটা গেল। তারপরে আরেকটা ব্যাপার থাকবে যে আপনার যে খাদ্য খাবার না, তার মধ্যে অ্যালকালাইন খাদ্য খাবার মানে ক্ষারযুক্ত খাদ্য খাবারগুলো বেশি থাকা উচিত। আর অ্যাসিডিক খাদ্য খাবার সেগুলো কিন্তু কম খাওয়া উচিত। এবার অ্যাসিডিক খাবার কোনগুলো? অ্যাসিডিক খাবার হচ্ছে যেগুলোতে বেশি ফ্রাই হয়, খুব বেশি ফ্রাই খাবারগুলো অ্যাসিডিক ফুড হয়, ওই তেলটা ক্ষতি করে। এবং শুধু তাই নয়, আপনি যদি মানে অ্যানিম্যাল প্রোটিনটা বেশি খান, মানে মাছ, মাংস, ডিম, বিশেষ করে মাংস, এটা যদি অতিরিক্ত মাত্রায় খান তাহলে কিন্তু দেখা যাবে আপনার শরীরে অ্যাসিডিক ব্যাপারটা কিন্তু বেড়ে যাচ্ছে শরীরের মধ্যে। আর তার পাশাপাশি কি হচ্ছে অ্যালকালাইন, কোনটা? অ্যালকালাইন হচ্ছে শাকসবজি, শাকসবজি, ফলমূল, এগুলো হচ্ছে অ্যালকালাইন। এগুলো কিন্তু আপনার খাদ্য খাবারের মধ্যে বেশি রাখতে হয়। যারা দেখবেন অনেকেই আছে
যাদের খুব ঘামের গন্ধ বেরোয় একটু খেয়াল করে দেখবেন তারা সবজি কম খায়। তাদের কি হয়, তারা মাছ মাংস ডিম বেশি খাবে এবং দেখবেন এটা একটা বড় কারণ। এবং তার সাথে কি হয়, এই গন্ধটা কোত্থেকে আসে, ওখানে একটা ব্যাকটেরিয়াল ফর্ম হয় আমাদের বডিতে, ব্যাকটেরিয়া ফর্ম হয়। ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা আবারও ফিরবো, একটু বিস্তারিত আলোচনা আমরা নিশ্চয়ই শুনে নেবো, কারণ গরমকাল আসছে বলে কথা। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো। টিভির ভলিউমটা একদম জিরো করবেন ম্যাডাম, একদম কমিয়ে দিন টিভির আওয়াজটা, আপনি শুধু ফোনে শুনবেন, একদম কমিয়ে দিন, ফোনে শুনবেন। বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন কে বলছেন? বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা? আমি তো ওখানে দেখাই, এনবিপি তে দেখাই, কিন্তু আমার 4 তারিখে দেখার ডেট আছে। আমার হঠাৎ খুব ঠান্ডা লেগেছে। আমি কি এলোপ্যাথি কোনো ওষুধ, আমার ইমিউনিটি পাওয়ারটা খুব ছিল, ইমিউনি বিষ খাচ্ছি চায়ের সঙ্গে মিশিয়ে 10 ফোঁটা করে। আচ্ছা। 2-3 দিন যাবত খুব ঠান্ডা লেগেছে। আমি কি এলোপ্যাথি কোনো ওষুধ খেতে পারি? ওকে ওকে, আমি আপনাকে বলছি, আমি দুটো টিপস দিয়ে দিচ্ছি। আর আরেকটু আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার দেখবেন, হ্যাঁ, প্রেসক্রিপশনের মধ্যে একটা আমাদের হেল্পলাইন নাম্বার লেখা আছে প্রেসক্রিপশনের ঠিক নিচের দিকটায়, ঠিক আছে? 703 শেষে। হ্যাঁ, ওখানে আপনি কল করে আপনি যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন বলুন একটু ওনার সাথে একটু কথা বলিয়ে দিতে, আপনার সাথে কথা বলিয়ে দেবে, ঠিক আছে? ওখান থেকে আপনি জেনে নিন ডিটেলসটা কিভাবে করতে হবে। জাস্ট আমি একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনার খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে হয়তো জল পড়ছে, আপনি ইচ্ছে করলে একটা ফুড বাথ নিতে পারেন, মানে হালকা গরম জল যেটা আপনার পায়ে সহ্য হবে এমন একটা গরম জলের মধ্যে মোটামুটি 15-20 মিনিট পাটাকে ডিপ করে রাখবেন, মানে পায়ের পাতাটা যাতে ওটার মানে হাঁটুর নিচে অবধি, বেশি উঁচুতে মানে জল দিতে হবে না, হাঁটুর নিচে অবধি, মানে পায়ের পাতাটা যাতে ডুবে থাকে ভালো করে, ঠিক আছে? ওটা নেবেন। ওই গরম ভাবটা কিন্তু খুব শরীরের জন্য উপকারী। তাছাড়া যদি দেখছেন যে আপনার একটু নাক বন্ধ হচ্ছে বা কনজেশন হচ্ছে, নিঃশ্বাস নিতে একটু চাপ চাপ লাগছে, মানে কফটা আছে মনে হচ্ছে, তাহলে কিন্তু ভেপার ইনহেল করবেন। গরম ভেপার মানে জল বাষ্পিত হয় যেটা, সেটাকে কিন্তু আপনি নাক দিয়ে মুখ দিয়ে টানবেন, তাহলে কিন্তু দেখবেন ওটা ডাইলেটেড হবে বা কফটা একটু কিন্তু রিল্যাক্স মানে রিলিফ পাবেন। এর পাশাপাশি ওষুধ আপনি খাবেন কিনা ওটা যিনি ডাক্তারবাবু দেখেছেন ওনাকে একটু ফোন করুন, কারণ আপনাকে কয়েকটা প্রশ্ন করবে, তার পর আপনাকে বলবে, সেটা কিন্তু অনলাইনে এভাবে বলাটা সম্ভব নয়, ঠিক আছে? একদম অবশ্যই। আর যতটা পারবেন ভালো কিছু মেডিসিনের সাথে থাকুন, সাইড এফেক্ট বিহীন মেডিসিনের সাথে থাকুন, এবং যে মেডিসিনটা আপনি আমাদের খাচ্ছেন সত্যি ভীষণ ভালো মেডিসিন, আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে। তবে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন ঘরে ঘরে সর্দি কাশির প্রবণতা কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে যদি আপনি আমাদের এনবিপির পুরনো পেশেন্ট হন, তাহলে ডাক্তারবাবু যেটা বললেন, প্রেসক্রিপশনের নিচের দিকে দেখবেন আন্ডারলাইন করা রয়েছে 703 শেষে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করুন। আপনি যে ডক্টরের কাছে দেখাচ্ছেন সেই ডক্টরের সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে জান। ওকে ম্যাডাম, ছেলের বয়স কত? ছেলের বয়স 21 প্লাস। 21 প্লাস। কি সমস্যা হচ্ছে ওর? নাকে সাইনাসের সমস্যা। সাইনাসের প্রবলেম আছে। আচ্ছা, ওর কি নাকে সাইনাস আছে, খুব নাক দিয়ে জল পড়ে বা খুব মাথা এগুলো হয়? আর মাথা ব্যথা হয়, কপাল ব্যথা লেগে থাকে? হ্যাঁ, বড় হয়ে গেছে তাও সারাক্ষণ সর্দি লেগে থাকে, আর নাকের মধ্যে ফোলা ফোলা ভাবে। আচ্ছা, আর মাথা ব্যথা হয়? মাথা ব্যথাটা আগে হতো, এখন আর মাথা ব্যথাটা হয় না কেন? অ্যাম্বুলেন্স করিয়ে করিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আমাদের এখানে কিন্তু এর জন্য খুব ভালো ট্রিটমেন্ট আছে। 21 বছর বয়স, অনেক দিন ভুগে গেছে, এখন কিন্তু সারিয়ে নেওয়ার সময় চলে এসছে, ঠিক আছে? এই যে সব সময় কেন হচ্ছে, সব সময় যখন সর্দিটা রয়ে যাচ্ছে, ও বললেন না একটা ফুলে ফুলে থাকছে, ওটা ইনফ্লেমেশন হয়, ঠিক আছে? ওখানে ইনফ্লেমেশন হয় বলেই নাকের সেটা জায়গাটাকে ফুলে থাকে, এটা সেরে যাবে। আপনি আসুন একবার আমাদের কাছে নিয়ে আসুন, আমাদের এখানে ট্রিটমেন্ট করান, এটা কিন্তু পার্মানেন্টলি কিওর করা যাবে। সাইনাসের প্রবলেম কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে সেরে যায়। আর অল্প কিছুদিন ট্রিটমেন্ট করলেই দেখবেন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন তফাৎ কিন্তু চলে আসছে। এইভাবে করুন, কারণ এই বারে বারে এই অ্যালার্জির লেগে যাওয়া, সাইনাসের প্রবলেম হওয়া, এগুলো কিন্তু বেশি দিন থাকলে ভোগায় খুব, ঠিক আছে? সেটা থেকে বেরিয়ে আসুন। আর যে কোনো রোগী তো ফেলে রেখে লাভ নেই, বা সে পরে কিরকম তার রূপ নেবে সেটা আমরা কেউই বলতে পারবো না। প্রথম মানে অল্প থাকতে যদি কমিয়ে নিই, পরে তাহলে মানুষ মানে অসুবিধেও পড়বে না, কষ্টও পেতে হবে না।
একদম, এবং সকলের ক্ষেত্রে সে কারণে কিন্তু যোগাযোগের একটা প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যা আপনার যাই হোক না কেন, বাড়িতে ফেলে রাখলে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেল আপনা আপনি, এটা কিন্তু খুব বিরল ঘটনা। তাই যেটা খুব স্বাভাবিক, যেটা আমাদের প্রত্যেকের সাথে হয়, সেটা হচ্ছে যে অসুস্থতা আসে, তবে ভালো মেডিসিনের সহযোগিতায়, ভালো অভিজ্ঞ চিকিৎসকের সহযোগিতায় সেই সমস্যা থেকে আমরা কিন্তু বের হয়ে আসি। আরো একবার আপনাদের জন্য বলবো 9830235527 বা 37 এই দুটি নাম্বার সকলের নাম্বার, অর্থাৎ আমাদের পুরনো পেশেন্টদের জন্য যেরকম, নতুন পেশেন্টদের জন্য সেরকম। আপনাদের যে কোনো রকমের কোয়ারি থাকলে, যেমন আজকে এক বন্ধু ফোন করলেন, আপনি ফোন পেয়ে গেলেন, তাই যারা ফোন পাচ্ছেন না লাইভ অনুষ্ঠানে তারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন বা প্রেসক্রিপশনের নিচে দিয়ে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন। আমরা আলোচনা করছিলাম যাদের ঘামে অত্যাধিক দুর্গন্ধ হয়, ডাক্তারবাবু কিছু ব্যাকটেরিয়া সংক্রান্ত প্রবলেমের কথা বলছিলেন, আরেকবার একটু শুনবো। হ্যাঁ, আমাদের যে দুর্গন্ধটা হয় কারণ হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোর ওই যে আমাদের যেটা টক্সিন বলছি, ঘাম দিয়ে তো আমাদের টক্সিন বেরোয়, সেটার উপরে কিন্তু বেঁচে থাকে। তার মানে ওগুলো ব্যাড ব্যাকটেরিয়া, আমাদের ওটা বন্ধু ব্যাকটেরিয়া নয়। সেগুলোর কারণেই কিন্তু দেখা যায় যে ওই গন্ধগুলোর সৃষ্টি হচ্ছে। তো আপনি দেখবেন কিছু যখন পচে যায় সেখানেও কিন্তু গন্ধ বেরায়, ব্যাকটেরিয়ার ফর্মেশন হয় বলে। ঠিক আছে, দেখবেন কিছু পচে গেছে, একটা রাস্তায় গিয়ে যখন দেখি কিছু পচে গেছে, আমাদের গন্ধটা আসে কোথায়? কারণ ওখানে ব্যাকটেরিয়া ফর্ম করা শুরু করে দেয়, তার জন্যই হয়। এবার তাহলে এটাকে কিভাবে করব? প্রথম তো বলেছিলাম যে হাইজিন মেনটেন করতে হবে, সাবান দিয়ে সবসময় স্নান টান করতেই হবে। তার পাশাপাশি আমরা যদি জলটা বেশি খাই এবং অ্যালকালাইন ফুডটা খাই বেশি, দেখবেন, আমি আবার বলছি কথাটা, যারা মাংসাশী বেশি তাদের গায়ে দুর্গন্ধ বেশি। আপনি জন্তু পশুর দিকেও দেখুন, তাদের স্কিনও ড্যামেজ হয় বেশি। দেখবেন বাড়ির গৃহপালিত যদি আপনার কুকুর থাকে, পেট থাকে, দেখবেন তাকে যদি আপনি বেশি মাংস খাওয়াচ্ছেন, দেখবেন তার লোমও বেশি পড়ছে। আর যদি তাকে দেখবেন যে ভেজ খাওয়াচ্ছেন, অনেকে কার্ড খাওয়ায়, দই খাওয়ায়, তাহলে দেখবেন খুব কম বাড়িতে এটা করে যে মানে ভেজ করে, তো সেখানে দেখবেন তার স্কিনের কোয়ালিটি, মানে তার ফারের কোয়ালিটি অনেক বেশি হবে ভালো। আপনি ঘোড়ার কথাই ভাবুন, বড় বড় যে দামি ঘোড়াগুলো, তাদের স্কিনে কি শাইন আছে, চকচকে, ঠিক আছে, কেন আছে? আর তাদের ওইগুলো লোমগুলো নষ্টও হয় না। কিন্তু দেখবেন আপনি অনেক সময় বাঘের লোম, সিংহের লোম কিন্তু নষ্ট হচ্ছে, পড়ে পড়ে থাকে এখানে ওখানে। এইটাই হচ্ছে ডিফারেন্স। এবং ওদের গায়ে কিন্তু দুর্গন্ধ বেশি, কারণ হচ্ছে মাংস খাচ্ছে, ওদের মধ্যে টক্সিন বেশি সৃষ্টি হয়। কিন্তু দেখুন আপনি কোনো মানে মানে কি বলবো, পশু যে হচ্ছে শাকসবজির উপরে নির্ভর করছে, ওদের গায়ে কিন্তু দুর্গন্ধ নেই, দুর্গন্ধ হয়, ঠিক আছে, খুব স্বাভাবিক। এইটা মানুষের ক্ষেত্রেও তাই। এবার তাহলে আপনার কি করতে হবে? আপনি ভেজিটেবলস এর দিকে নজর দিন, ফ্রুটস এর দিকে নজর দিন, ভিটামিন সি খাবেন বেশি করে। তার পাশাপাশি কি করবেন, একটা হলুদ অল্প করে রেগুলার একটু কিন্তু হলুদ খাবেন, কাঁচা হলুদ অল্প একটু করে নিয়ে রেগুলার খেয়ে নেবেন। যে সবচেয়ে ভালো হয় যদি খালি পেটে খেতে পারেন, যদি শুধু কামড়াতে ইচ্ছে না করে, চাবিয়ে খেতে না ইচ্ছে করে, তাহলে একটু গরম ভাত যখন খাবেন তার মধ্যে একটু হলুদটাকে নিয়ে খেয়ে নেবেন, কাঁচা হলুদ। দেখবেন আপনার অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ করবে। ও কিন্তু শরীরের ইনফ্লেমেশনও কমায়, শরীরের ইমিউনিটি বাড়ায়, লিভার ফাংশন ভালো করে, এবং আমি যেটা বললাম দুর্গন্ধটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। একদম ঠিক কথা। তবে যারা ভেজ খেতে একদম পছন্দ করেন না, তাদের হয়তো পছন্দ হলো না আজকে ডাক্তারবাবুর কথা, তবে আপনার পছন্দ হলো কি হলো না তার উপরে তো সায়েন্স নির্ভর করে থাকবে না। তো যেটা সত্য সেটাই কিন্তু ডাক্তারবাবুরা বলবেন। এবার আপনি মানলেন কি মানলেন না সেটা একেবারে আপনার ব্যক্তিগত বিষয়। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার ডক্টর স্যার। কে বলছেন? আমি বিন্দু দেবী বলছি। কি সমস্যা আছে ম্যাডাম? সমস্যা গা হাত ব্যথা অনেক, তারপরে সর্দি। আচ্ছা, গা হাত পায়ে ব্যথা এবং সর্দি, মানে গা হাত পায়ে ব্যথা মানে কি হাড়ে হাড়ে ব্যথা? পুরো গায়ে, পুরো। আচ্ছা, পুরো গায়ে। না, আপনি আমাকে একটা বলুন যে আপনার কি সর্দি হয়েছে, কি আপনার জ্বর টর হয়েছে, নাকি এমনি ঠান্ডা লেগেছে? একটু ঠান্ডা মতন লাগছে। আচ্ছা, এমনি এই গায়ের ব্যথাটা কতদিন ধরে আছে? একটু প্রায় সব সময় লেগে থাকে, ওষুধ খাচ্ছি, ওষুধ দোকান থেকে, মেডিকেল থেকে দোকান ওই ওষুধ নিয়ে এসে খাই। আপনার বয়স কত? বয়স তো মানে এরকম মোটামুটি 56। আচ্ছা, ঠিক আছে। আপনার কাজ টাজ কি করতে হয়? বাড়িতে কাজ করতে হয়?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল তুলি, ঝাড়ু মোছা, বাসন মাজা, কাপড় ধোনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। আপনার মধ্যে বাত প্রকৃতিটা মানে ইমব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? বাত দোষা যেটা বলে ওটা বেড়ে গেছে, এবং বাত দোষ বাড়লেই কিন্তু আপনার ব্যথা কিন্তু বাড়তে থাকবে। কারণ শরীরের মধ্যে মানে কি বলবো, বাত যেটা বলে ওটা হচ্ছে শরীরের মধ্যে যে আমাদের হাওয়া বাতাসটা বেড়ে যায়, ঠিক আছে? এটা বাতাসটা বিভিন্ন ভাবে হয়, সেটা হচ্ছে কারো কারো দেখবেন যে খুব বেশি গ্যাস হবে, সেটাও একটা মানে বাতের দোষ। আবার দেখবেন ব্যথা বেড়ে যাবে, মানে বায়ু বাতাস বলতে হচ্ছে বায়ুটা যখন বেড়ে যায় শরীরের মধ্যে, তখন কিন্তু এই ব্যথার ব্যাপারগুলো বেড়ে যায়। ঝিনঝিন করতে পারে, কামড়াতে পারে হাত পা, তারপরে জয়েন্টে ব্যথা হতে পারে, হাত পা নাড়তে গেলে কষ্ট হচ্ছে, এই ব্যাপারগুলো আছে। আপনার ওটাকে ব্যালেন্স করতে হবে। ওটা ব্যালেন্স কিন্তু আয়ুর্বেদ মেডিসিন দ্বারাই সম্ভব, ঠিক আছে? ওটা ব্যালেন্স করতে গেলে আপনি একটা হেল্পলাইন নাম্বারে কল করুন, কল করে আপনার কাছাকাছি কোথায় চেম্বার আছে ওখানে এসে দেখাবেন। দেখালে দেখবেন এই প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু ঠিক হতে থাকছে। একদম ঠিক কথা। তাহলে যোগাযোগ তো করতেই হবে, এবং আপনি যেখান থেকে ফোন করছেন সেখানেই কিন্তু আমাদের চেম্বার রয়েছে। তবে ঠিক কত তারিখে চেম্বার রয়েছে সেটা বিস্তারিত জানতে হলে আপনাদের কিন্তু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। চট করে আপনাদের জন্য আরো একবার বলবো, আমাদের কিন্তু চেম্বার বহু জায়গায় রয়েছে। কলকাতাতে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। আমাদের হেড অফিস কিন্তু একেবারে মধ্যম গ্রামে। তার পাশাপাশি হাজরাতে আপনারা কিন্তু আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন শিশু মঙ্গল হাসপাতালের ঠিক অপোজিটে, এবং তার পাশাপাশি হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। আমাদের চেম্বার রয়েছে হাওড়া, শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মাকে কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই আমতলা চেম্বারে। এবং তার পাশাপাশি আপনাদের জন্য বলবো, যিনি আছেন আমাকে একটা মিনিট সময় দেবেন। বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন আপনারা। শ্যামপুরে পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই ডক্টর এস ঘোষালকে। দিল্লিতে আপনারা প্রত্যেক মাসে নিয়ম করে এখন পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে। শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। গুয়াহাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পাশাপাশি আপনারা ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই হেরিয়াতে ডক্টর এ হালদারকে। মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন কোচবিহারে ডক্টর এস ঘোষালকে। রায়গঞ্জেও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আপনারা পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে, এবং শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম আমাদের নতুন চেম্বার একেবারে সামনে কিন্তু ওপেনিং রয়েছে। মার্চ মাস থেকে নিয়ম করে পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকদের এনবিপি। প্রথম দিন অবশ্যই থাকছেন ডক্টর বি শর্মা, এবং থাকবেন পাশাপাশি অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। স্ক্রিনে দেওয়ার নাম্বার নোট করতে ভুলবেন না। কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি পাশন বলছিলাম। কোথা থেকে ফোন করছেন? মেচেদা। মেচেদা থেকে। বলুন, কি সমস্যার জন্য ফোন করছেন? ম্যাম, ডাক্তার কাছ থেকে জানতে চাইছিলাম যে চুল পেকে যাচ্ছে এই বয়সে। এই বয়সে মানে কোন বয়সে? 32 প্লাস। 32 প্লাস। ওকে। আচ্ছা, আপনার পেটের কোনো সমস্যা আছে? মাঝে মাঝে হয়, রেগুলার হয় না, মাঝে মাঝে। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো আগে হতো, এখন তো হয় না দেখছি। রাতে ঘুম ঠিক মতো হয়? ঘুমটা একটু কম হয়। ঘুমটা কম। আর খাওয়া দাওয়া কেমন করেন আপনি? নর্মালি খাবার। বাইরের খাবার দাবার একটু বেশি খান? না, ওই রকম নয়। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে এই যে চুল পড়ে যাচ্ছে, এটা একটা বড় সমস্যা। তার পাশাপাশি চুল পেকে যাচ্ছে। তো চুল পেকে যায় কেন? প্রথম কথা হচ্ছে আমাদের চুলের গোড়ার ওখানে একটা পিগমেন্ট থাকে, কালো একটা পিগমেন্ট থাকে, যেটাকে মেলানিন বলা হয়। এই পিগমেন্টটা যে জায়গায় নষ্ট হয়ে যাবে সেখানেই কিন্তু স্কিন সাদা হয়ে যাবে, বা চুল সাদা হয়ে যাবে। এটা সাধারণত কি হয়, যত মানুষের বয়স বাড়ে নর্মালি এটা ওই চুলের যে মেলানিনটা ওটা কমতে থাকে। যখনই কমে যাচ্ছে সেটা সাদা হয়ে যাচ্ছে। দেখবেন আমাদের যত বয়স বাড়বে চুল পাকতে থাকে, দাড়ি গোপ পাকতে থাকে, এগুলো আমরা খেয়াল করেছি। কারো কারো ক্ষেত্রে অল্প মানে তাড়াতাড়ি হয় বা বেশি হয়, কারো কারো ক্ষেত্রে কম।
কিন্তু 32 বছরে যদি হচ্ছে তার মানে বুঝতে হবে ওখানে কিছু প্রবলেম আছে। এগুলো পেটের সমস্যা থেকেও হতে পারে, প্রবলেমটা পেটের সমস্যা বা লিভার ফাংশন ঠিক না হলে সেখান থেকে হতে পারে, অথবা আপনি চুলের মধ্যে এমন কিছু মাখছেন যেগুলোর থেকে হতে পারে, ঠিক আছে, সেগুলো ড্যামেজ করে দিচ্ছে চুলের গোড়াগুলোকে, সেখান থেকে পিগমেন্টটা নষ্ট করে দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনার চুলগুলো সাদা হচ্ছে। অথবা দেখা যাচ্ছে আপনার মেন্টাল স্ট্রেস খুব বেশি। আলটিমেটলি কি হয়, মানে যেটাই হোক না কারণ, সেই কারণটা তো আমাদের ডাক্তারবাবুরা খুঁজে বার করবে। মেন হচ্ছে যে আপনার ওখানে যে মেলানিনটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই মেলানিনটা নষ্টটা কন্ট্রোল করতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে আর আপনার কিন্তু ওই কালো মানে সাদা চুলগুলো বাড়বে না। ঠিক আছে, যখন বয়স হবে তখন ওটা তো ন্যাচারাল। বয়স হলেও দেখবেন কারো একটু কম থাকে, কারো একটু বেশি, কারো একটু চুল বেশি পড়ে যায়, কারো একটু চুল ঘন থাকে, সেটা এক একজন ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা। কিন্তু নর্মালি আপনার এটাকে কিন্তু কন্ট্রোল করতে গেলে এখন ট্রিটমেন্ট নিতে হবে, আমাদের কাছে সেই ট্রিটমেন্ট রয়েছে একদম। এবং তার জন্য যোগাযোগ করতে হবে। বর্তমানে কিন্তু এই গ্রেইং হেয়ারের প্রবলেম কিন্তু মারাত্মক রকম ভাবে বেড়ে যাচ্ছে। ছেলেদের মধ্যে প্রবণতা বাড়ছে, মাথা ফাঁকা হয়ে যাওয়ার, টাক পড়ে যাওয়ার প্রবণতা কিন্তু হু হু করে বাড়ছে। এই সবকিছুর জন্য এনবিপি আলাদা করে ভাবছে আপনাদের জন্য। সে কারণেই লাইলিগেজ এই নামের কিন্তু উৎপত্তি বা জন্ম। তো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, তারা স্কিন হেয়ার বা স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের জন্য হেল্প করবেন, আলোচনা করবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সোনারপুর থেকে বলছিলাম। সোনারপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা নিয়ে ফোন করছেন? প্রচুর পরিমাণে ব্রণ বেরিয়ে, আর ব্রণ ভালো হয়ে যাওয়ার পরে কালো স্পটটা কেটে যাচ্ছে। আচ্ছা, প্রচুর হেয়ার ফল হচ্ছে। বয়স কত আপনার? বয়স 32। প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, মুখে ব্রণের দাগ রয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখুন আপনি আছেন ফোনে? হ্যাঁ। আপনার কি মাথায় ড্যান্ড্রাফ আছে? না, ড্যান্ড্রাফ নেই। ড্যান্ড্রাফ নেই, ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, মেইন ব্যাপার হচ্ছে যে চুল পড়ে যাচ্ছে। আমি একটু আগেই বলছিলাম চুল পড়ে যাওয়া তার কিছু কিছু কারণ থাকে। চুল যেমনি সাদা হয়ে যাওয়ার কারণ একটা বললাম কেন হয়, তেমনি চুল পড়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে। প্রথম কথা, যদি আপনার পেটের সমস্যা থাকে, আপনার খাদ্য খাবার হজম হচ্ছে না, তাহলে কিন্তু দেখা যাবে চুলও কিন্তু ডিস্টার্ব হচ্ছে, লিভার ফাংশন খারাপ হচ্ছে, সেখান থেকে চুল পড়ে যেতে পারে। আবার এমন অনেক সময় হয় যে আপনার শরীরের যে পুষ্টি সেটা সঠিকভাবে যাচ্ছে না চুলে, এবং চুলের জন্য যা যা পুষ্টি দরকার, সেই ভিটামিনস এবং মিনারেলস, তার সাথে হচ্ছে প্রোটিন, সেগুলো ঠিক মতো যদি চুলের গোড়ায় না পৌঁছয় তাহলে কিন্তু চুল পড়ে যেতে পারে। যদি চুলের স্ক্যাল্প মানে টাকটা, আমাদের টাকটা যেখানে মধ্যে চুলগুলো বসানো আছে, সেই জায়গাটায় যদি ব্লাড সার্কুলেশন ভালো না হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি চুল পড়ে যেতে পারে। ঠিক আছে, এবং চুল যদি খারাপ হয়, মানে চুলটা যদি মানে কি বলবো, ওর যে লাইফ সাইকেল আছে সেটা যদি কমপ্লিট না করতে পারে, প্রি ম্যাচিওর হেয়ার ফল যেটাকে বলি আমরা, সময়ের আগেই চুলটা পড়ে যাওয়া, ঠিক আছে, ওইটা যদি হয় তাহলেও দেখবেন মাথা কিন্তু হালকা হয়ে যাচ্ছে বেশি বেশি চুল পড়তে পড়তে। এগুলোর সব কিন্তু সমাধান করতে হবে ট্রিটমেন্টের দ্বারা। আপনি দোকান থেকে একটা অ্যাড দেখে প্রোডাক্ট কিনে এনে লাগালেন, চুল পড়বে না, তেল লাগালেন, চুল পড়বে না, ওটা কিন্তু সম্ভব না। একই চিকিৎসার কথা যখন আসবে, একই জিনিস সবার জন্য নয়, সেটা কিন্তু আলাদা আলাদা। এবং সেটা যখনই হবে অটোমেটিক কিন্তু সবারই কিন্তু একটাই কি ব্যাপার করতে হবে, সেটা হচ্ছে ডাক্তারবাবু দেখাতে হবে। আমাদের এখানে আসবেন, প্রত্যেকটা রোগের কিন্তু চিকিৎসা আছে, প্রত্যেকটা রোগের সঠিক আয়ুর্বেদ ট্রিটমেন্ট করালে দেখবেন আপনার প্রবলেম আস্তে আস্তে কিন্তু কমতেই থাকবে। এবং এইভাবে ট্রিটমেন্ট করুন, আমরা যেগুলো বলছি সেভাবে মাথায় রাখুন। যার যত ছোট সমস্যাই হোক সেটাকে ফেলে না রেখে নিয়ে তাড়াতাড়ি চলে আসুন আমাদের কাছে। আমাদের ডাক্তারবাবুরা সঠিক ট্রিটমেন্ট দেবে এবং আপনার কিন্তু এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম। তাহলে যোগাযোগ কিন্তু করতেই হবে। আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে সব ধরনের রোগের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। অর্থাৎ আপনার ক্রনিক ডিজিজ, সুগার, প্রেশার, থাইরয়েড, আপনার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, বা আপনার এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তার যেরকম ট্রিটমেন্ট রয়েছে, তার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ অর্গানের ক্রিটিক্যাল সমস্যার ট্রিটমেন্টও কিন্তু রয়েছে। তো সবকিছুর জন্য যোগাযোগ করুন। এবং অপারেশন ছাড়া ট্রিটমেন্ট রয়েছে, সারা জীবন মেডিসিন খাওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো, অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন। নমস্কার।